পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। সহজ পাঠে রবীন্দ্রনাথের এই কবিতা গ্রামের এক বাস্তব রূপ। কিন্তু এই দৃশ্য আর সচরাচর দেখাই যায় না। গরুর গাড়ি আর কুমোরের চাকা আজকাল আর দেখতে পাওয়াই যায় না। তাই এই চাকার খোঁজে আমরা চলেছি গ্রামের পথে। স্নিগ্ধ গ্রাম বাংলার স্তব্ধ প্রকৃতি মনকে ভরিয়ে তোলে। মন কখন যেন এক গভীর নস্টালজিয়ায় ডুব দেয়। গ্রামের পথঘাট, বাজার, হাট, হাটুরে এইসব চিত্র প্রতিদিনই চোখে পড়ে। আর গ্রামের শিশুদের কলকাকুলি আর গাছগাছালির মাঝে পাখির কুজন, সব মিলিয়ে যেন এক ঐক্যতান, এক সঙ্গীতের সুর মনকে ভরিয়ে রাখে। তাই তো গ্রামের মানুষের মধ্যে এত অনাবিল আনন্দ সর্বদাই বিরাজিত। কথায় কথায় আমরা যে গ্রামে এসে পড়েছি, সেই গ্রামে রয়েছে মাটির জিনিসপত্র তৈরির কুমোরের চাকা। গ্রামটির নাম পানিথল। আর আমরা যে পাড়ায় এসে পৌঁছেছি সেটি হলো গ্রামটির দক্ষিণ দিকে অবস্থিত বেড়াদের পাড়া। এই বেড়াদের পাড়াতে আগে প্রায় 10-12টি পরিবার ছিল। সেই 10-12টি পরিবারের প্রত্যেকেই এই কুমোরের কাজে নিযুক্ত থাকতেন। কিন্তু বর্তমানে এই পাড়ায় রয়েছে প্রায় 20-22টি পরিবার। তার মধ্যে 3টি পরিবারে এই কুমোরের চাকার তৈরি মাটির জিনিস তৈরির কারখানা চলে। এর কারণ হয়তো আধুনিক সভ্যতার আধুনিক জিনিসপত্র। তাছাড়া ভঙ্গুর এই মাটির পাত্রের চাহিদাও খুবই কম। আমি এখন চিত্তরঞ্জন বেড়া মহেশের বাড়িতে এসে পৌঁছেছি। ইনি এই কাজের দক্ষ কারিগর। প্রায় 12 বছর বয়স থেকে এই কাজকে পেশা হিসেবে বয়ে চলেছেন। বাহ, বাঙালি ঘরানার আরো এক ঐতিহ্য মৌচাকও রয়েছে দেখছি। এই পতঙ্গগুলো নিজেরাই নিজেদের সমাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই তো এদের সামাজিক পতঙ্গ বলা হয়ে থাকে। দ্বিতীয় শ্রেণীর পাঠ্য ইতিহাস বই থেকে পড়া সেই বাক্য এখনো মনে পড়ে। মাটির পাত্র প্রথম তৈরি হয়েছিল ফসল রাখার জন্য। পরে অবশ্য এই মাটির পাত্র ও বাসন ছিল মানুষের ব্যবহারের একমাত্র ভরসা। কুমোরের কাজের প্রধান উপাদান হলো মাটি। তাই প্রথমে মাটি সংগ্রহের পালা। এই মাটি তো সর্বত্র পাওয়া যায় না, তাই দূর দূরান্ত থেকে এই মাটি সংগ্রহ করে আনতে হয়। তারপর এই মাটিকে কয়েকদিন ভিজিয়ে রাখতে হয়, যাতে মাটিটা খুবই নরম হয়। তারপর 2 পা দিয়ে ওই কাদা মাটি থেসে কাদার তাল তৈরি করা হয়, তাতে মাটি মোলায়েম ও মসৃণ হয়। মাটি নরম ও মোলায়েম তো হলো, কিন্তু ওর মধ্যে যে বালি আছে, এবার সেই বালি বেছে নেওয়ার পালা। তাই ওই মাটিগুলোকে এক স্থানে উঁচু করে রেখে বাঁশের ছিলকা দিয়ে ঠিক জিভ ছেলার মতো চেঁচে চেঁচে মাটিগুলো থেকে বালি আলাদা করা হয়। তারপরে ওই মাটিকে আবার হাত দিয়ে পরখ করে নেওয়া হয়। তখন ওই মাটি ঠাঁই নেয় কুমোরের চাকার মাঝে।
মাটি দিয়ে ওজন বাড়ানো হয়, যাতে চাকা সহজে না থামে। হয়তো এই কারণেই এই প্রবাদ। সমস্ত হাঁড়ি কলসিগুলো ভালোভাবে পোড়ানো যায়।
মাটির পাত্র তৈরির কাজ খুবই ধৈর্যের। এ এক শিল্প, এতটাই ধৈর্যের প্রয়োজন যে একে জাপানি ফুল সাজানো শিল্প ইকেবানের সঙ্গে তুলনা করা যেতে পারে। একদিন ধরে চলে এই পোড়ানোর কাজ, তারপর পণ থেকে বের করে সাজিয়ে বাজারে নিয়ে যাওয়ার পালা। আগে কম দামে যা প্রফিট হতো এখন তো তা হচ্ছে না। এখন 30 টাকা 40 টাকা হাঁড়ির দাম, তবু হচ্ছে 200 100 150 টাকার হাঁড়ি বিক্রি। তাহলে কি করে সংসার চলবে? এই জন্য তো বেশিরভাগ লোক করতেছে না। স্থানীয় বাজার ছাড়াও পাইকারিভাবেও বিক্রি করা হয় এবং দূর দূরান্তে নিয়ে যাওয়া হয়। বাজারে এই হাঁড়িগুলো 30-40 টাকায় বিক্রি করা হয়। এত পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষার ফল এই সামান্য টাকা। তাই হয়তো বিলুপ্তির পথে এই প্রাচীন শিল্প। বাঙালি আনার প্রাচীন এই ঘরানা একদিন হয়তো বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু স্মৃতি হয়ে থাকবে ইতিহাসের পাতায়। শিল্প সংস্কৃতির ঐতিহ্যে ভরা গ্রাম বাংলা আর প্রকৃতির ঐশ্বর্যে লালিত ভারতবাসী, স্নেহ মায়া মমতায় ভরা আমাদের জন্মভূমি এই ভারতবর্ষ।